বাংলার সবুজ গ্রাম, চারদিকে ধানক্ষেত, কাশফুলে ভরা আকাশ, পাখির ডাক আর ভোরের আলোয় জেগে ওঠা মানুষের হাসি। এই গ্রামেই বাস করে আমাদের গল্পের নায়ক, এক সাধারণ কৃষক রামু। রামুর জীবনে ধন সম্পদ নেই বড় কোনো বাড়ি, কিন্তু আছে অফুরন্ত ভালোবাসা, পরিশ্রম আর আশার আলো। ভোর মানেই নতুন সূচনা। যখন শহরের মানুষ তখনও গভীর ঘুমে, গ্রামের কৃষক তখন থেকেই মাঠের পথে পা বাড়ায়। রামু এর ব্যতিক্রম নয়। শোনো রামু, ওঠো তো, ভোর হয়েছে, আজ আবার জমিতে কাজ করতে যেতে হবে না? হ্যাঁ গীতা, আজ তো সেচ দিতে হবে জমিতে। গতকাল যে বৃষ্টি হলো না, যদি আবার খরা পড়ে যায়। তুমি শুধু জমির চিন্তাই করো, সংসারের কথাও তো ভাবো। ঘরে চাল শেষ হয়ে আসছে। চিন্তা করিস না গীতা, এই ফসল ঠিকমতো হলে সবার মুখে ভাত যাবে। কৃষকের ঘামে দেশের ভাত, এটা তো জানিস। রামু লাঠি আর গামছা নিয়ে বেরিয়ে যায়। রামু হাঁটছে গ্রামের সরু পথ ধরে। সকালের কুয়াশা, গরুর গাড়ি যাচ্ছে, খালের ধারে মেয়েরা জল তুলছে। গ্রামীণ জীবনের প্রতিটি সকাল এমনই। কষ্ট আছে, দুঃখ আছে, কিন্তু প্রকৃতির সৌন্দর্যে সেই কষ্টও মুছে যায়। রাস্তায় রামুর সাথে দেখা হয় তার বন্ধু হরিদাসের সাথে। ওরে রামু, এত ভোরে কোথায়? কোথায় আর, জমিতেই যাচ্ছি। গোত্রাতেও তো বৃষ্টি হলো না, ভাবছি সেচ দিয়ে আসি। ঠিকই বলেছিস, ফসল না হলে এ বছর তো মরতে হবে সবাইকে। জনে হাঁটতে হাঁটতে মাঠের দিকে যায়। ধানের খেতে গিয়ে জন হাত লাগিয়ে সেচ দিতে শুরু করে। গরুর লাঙ্গল, কলসি দিয়ে জল তোলা, ঘাম ঝরছে। কৃষকের শ্রমের কোনো তুলনা হয় না। রোদে, বৃষ্টিতে, ঝড়ে মাঠ ছেড়ে সে যায় না, কারণ এই জমিই তার প্রাণ, তার আশা, তার ভবিষ্যৎ। রামু, বল তো, এত কষ্ট করিস কেন? শহরে চলে গেলেই তো ভালো আয় করা যায়। না হরিদাস, এই মাটিই আমার মা। আমি যদি এই মাটিকে ছেড়ে যাই, তবে আমার অস্তিত্বই থাকবে না। কৃষক মানেই মাটির সন্তান। রামুর বাবা ছিলেন গ্রামের একজন সৎ কৃষক। ছোটবেলা থেকেই রামু দেখেছে কিভাবে একজন মানুষ দিন রাত পরিশ্রম করে পরিবারের মুখে ভাত তুলে দেয়। সেই শিক্ষা রামুকে করেছে আজকের রামু। রামু, মনে রাখিস, জমি কখনো প্রতারণা করে না। পরিশ্রম করলে ফসল হবেই, শুধু ধৈর্য ধরে থাকতে হবে। শোনো রামু, ঋণের চাপটা কি কমলো কিছু? শুনলাম তোকে মহাজনের কাল আবার খুঁজছিল। না রে ভাই, ফসল উঠলে হয়তো কিছুটা শোধ করতে পারবো, কিন্তু যতদিন না ফসল ঘরে তুলছি, ততদিন বুকের ভেতর একটা ভয় কাজ করে। চিন্তা করিস না বন্ধু, আমি তো আছি। তুই যদি পড়ে যাস, আমি তোকে ধরব। সারাদিন কাজ শেষে রামু ক্লান্ত শরীরে বাড়ি ফিরছে। গীতা দরজায় দাঁড়িয়ে আছে। দিনভর কষ্ট শেষে যখন কৃষক ঘরে ফেরে, তখন তার সবচেয়ে বড় পুরস্কার পরিবারের হাসি। এই হাসিই তাকে আবার নতুন দিনের জন্য শক্তি যোগায়। চল, ভাত রেঁধেছি, তুমি খেয়ে নাও, সারাদিন খাটলে। হ্যাঁ গীতা, আজ বেশ খিদে পেয়েছে। পরিবার একসাথে বসে ভাত খাচ্ছে। সন্তান বাবার পাশে বসে গল্প করছে। এভাবেই শুরু হয় কৃষকের দিন। ভোর থেকে সন্ধ্যা অবধি তার জীবন শুধু পরিশ্রম আর আশার নামান্তর। সামনে যে কি অপেক্ষা করছে তা কেউ জানে না, কিন্তু কৃষক কখনো হার মানে না। কৃষকের জীবন মানেই সংগ্রাম। মাঠে কাজ যতটা কঠিন, সংসারের টানাপোড়েন তার থেকেও কঠিন। ফসল না হলে পরিবারে অন্য জোটে না, আর ফসল হলে মহাজনের ঋণ শোধ করতে গিয়ে নিজের জন্য কিছুই থাকে না। এই টানাপোড়েনের মাঝেই বেঁচে থাকে রামু আর তার পরিবার। গীতা চুলার সামনে বসে আছেন। হাঁড়িতে মাত্র এক মুঠ চাল ফুটছে। পাশে ছোট ছেলে মুনা দাঁড়িয়ে ক্ষুধার্ত চোখে মাকে দেখছে।
মা, ভাত হবে কতক্ষণে? পেটে খুব খিদে করছে। আর একটু ধৈর্য ধর বাবু, ভাত হয়ে আসছে। গীতা হাঁড়ির ঢাকনা খুলে দেখে ভাত অল্পই আছে। সে চুপচাপ জল ঢেলে ভাত বাড়িয়ে দেয়। এভাবেই চলে কৃষকের সংসার। অল্প জিনিসকে ভাগ করে সবাই মিলে খাওয়া, এটাই তাদের বাস্তবতা। এই সময় রামু ঘরে ঢোকে, ক্লান্ত মুখে। কি রাঁধলি গীতা? ভাতই রেঁধেছি, তবে চাল তো একেবারেই ফুরিয়ে আসছে। কালই কিছু একটা করতে হবে। হ্যাঁ, কাল বাজারে গিয়ে দেখি কিছু ধার উধার করা যায় কিনা, না হলে তো বাচ্চাগুলো না খেয়ে থাকবে। পরের দিন বাজারে মহাজনের দোকান। মহাজনের খাতার হিসাব দেখছে। রামু ভয়ে ভয়ে ঢোকে। কি রামু, আবার এলি? আগের টাকা শোধ করলি না, আবার ধার চাইতে এসেছিস? দাদা, আর কি করব বলুন? ঘরে চাল নেই, বাচ্চারা না খেয়ে আছে। ফসল উঠলেই সব শোধ দেব। তোর মুখের কথায় আর বিশ্বাস নেই। এবার যদি টাকা না ফেরত আসছে, তবে তোর জমি লিখে দিতে হবে আমার নামে। কৃষকের সবচেয়ে বড় শত্রু দারিদ্র্য, আর সেই দারিদ্র্যকে পুঁজি করে মহাজনরা করে শোষণ। কৃষকের শ্রম যেন অন্যের সম্পদে পরিণত হয়। বাড়ি ফিরে গীতা কাঁদছে, হাতে ফাটা হাড়ি। এভাবে আর কতদিন চলবে রামু? প্রতিদিন অভাব, প্রতিদিন অপমান। কখনো কি আমাদের ভালো দিন আসবে না? গীতা, কাঁদিস না। আমি জানি কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস রাখো, একদিন এই জমি আমাদের হাসি ফিরিয়ে দেবে। ছোট ছেলে এসে বাবা, তুমি কাঁদো না। আমি বড় হয়ে তোমার সাথে মাঠে কাজ করব। তখন অনেক ধান হবে, আমাদের ঘরে ভাতের অভাব হবে না। রামু ছেলেকে বুকে জড়িয়ে ধরে, চোখে জল ঝরছে। পরদিন রামু মাঠে কাজ করছে। পাশের জমির কৃষক হরিদাস আসে। কি রে, মুখটা এমন কেমন দেখাচ্ছে? কি আর বলবো ভাই, মহাজনের জমি নিতে চাইছে। না, তা হতে দেব না। তোকে আমি চাল দেব, আর কিছু বীজও দেব। আমরা দুজন মিলে কাজ করব। কৃষককে সাহায্য না করলে চলবে। রামুর চোখ ভিজে ওঠে। তুই না থাকলে আমি কি করতাম হরিদাস? কৃষকের আসল শক্তি হলো একে অপরের সহায়তা। গ্রামে যখন মানুষ একসাথে দাঁড়ায়, তখন অভাবও দুর্বল হয়ে পড়ে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। হঠাৎ ঝড় শুরু হলো। ধানক্ষেত লণ্ডভণ্ড হচ্ছে। রামু ছুটে যায় মাঠে। হায় রে, সব শেষ হয়ে গেল। গীতা, মোনা আর গ্রামের লোকজন ছুটে আসে। সবাই মিলে ফসল বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ঝড় সব লণ্ডভণ্ড করে দেয়। প্রকৃতি যখন রুদ্ররূপ ধারণ করে, তখন কৃষকের সমস্ত আশা মুহূর্তেই ভেসে যায়। বছরের পর বছর শ্রম যেন এক নিমিষে মাটিতে মিশে যায়। ঝড় শেষে খেতে দাঁড়িয়ে রামু ভাঙা গাছগুলোর দিকে তাকিয়ে আছে। মুখে কোনো শব্দ নেই। এবার তো আর কিছুই বাঁচল না। এখন কি হবে রামু? জানি না গীতা, জানি না। শুধু মনে হচ্ছে মাটি আমায় গিলে নেবে। ঝড় যেমন ধ্বংস আনে, তেমনি নতুন শুরুর পথও খুলে দেয়। রামু ভেঙে পড়লেও তার ভেতরে জেগে ওঠে এক অদম্য শক্তি। কারণ কৃষক জানে, মাটির কাছে হার মানা যায় না। মাটিই তার জীবন, মাটিই তার ভরসা। গ্রামের মন্দির প্রাঙ্গণ। চারপাশে কৃষকরা জড়ো হয়েছে। রামু চুপচাপ বসে আছে। হরিদাস উঠে কথা বলে। ভাই, সব এভাবে চলতে পারে না। আমাদের একা একা লড়াই করলে মহাজনদের কাছে হেরে যেতে হবে। যদি আমরা সবাই মিলে একটা সমবায় গড়ি, তবে কেউ আমাদের ঠকাতে পারবে না। কিন্তু মহাজনরা তো শক্তিশালী, তারা কি আমাদের থাকতে দেবে? শক্তি সংখ্যায় আমরা একসাথে থাকলে তারাও কিছু করতে পারবে না। লোকজন গুঞ্জন শুরু করে। রামু ধীরে ধীরে উঠে দাঁড়ায়। হরিদাস ঠিকই বলেছে। আমি নিজের চোখে দেখেছি, একা লড়াই করে কোনো কৃষক টিকে থাকতে পারে না। যদি তোমরা সবাই রাজি থাকো, আমি প্রথম সই করব এই সমবায়ে। সবাই হাততালি দেয়। ধীরে ধীরে সবাই রাজি হয়। গ্রামবাসীর ঐক্যই কৃষকের সবচেয়ে বড় শক্তি। যখন সবাই মিলে লড়াই করে, তখন শোষণকারীরা দুর্বল হয়ে পড়ে। রামু আর গীতা ঘরে বসে, মোনা পাশে খেলছে। এবার তো সব শেষ হয়ে গিয়েছিল, তবুও তুমি হাল ছাড়োনি। হাল ছাড়লে তো সংসার ডুবে যাবে।
আমি ঠিক করেছি, এবার নতুন ফসল ফলাবো। শুধু ধান নয়, সবজি, আলু, ডাল, যা পারি চাষ করব। তুমি সত্যিই হাল ছাড়ো না রামু, হয়তো এজন্যই কৃষককে মা ধরিত্রীর সন্তান বলা হয়। আমিও বাবার সঙ্গে জমিতে কাজ করব। গ্রামে আসেন স্কুলের শিক্ষক শশাঙ্ক বাবু, হাতে কৃষি বিষয়ক বই। তিনি রামুর সাথে দেখা করেন। রামু, তুমি চাইলে আমি তোমাদের নতুন পদ্ধতিতে চাষ শেখাতে পারি। বৈজ্ঞানিক উপায়ে করলে উৎপাদন দ্বিগুণ হবে। সত্যি দাদা, আমরা তো শুধু বাপ দাদার পদ্ধতি জানি। হ্যাঁ, সঠিক সার ব্যবহার, সেচ ব্যবস্থা আর বীজের যত্ন নিলে ভালো ফলন হবে। রামুর চোখে নতুন আলো জ্বলে ওঠে। আমরা সবাই শিখব দাদা, আপনার সাহায্য দরকার। কৃষকেরা মাঠে কাজ করছে, রোদ মাথায়, ঘামে ভিজে গেছে শরীর। রামু, হরিদাস আর গ্রামের লোকজন একসাথে মাঠে বীজ বুনছে। পরিশ্রমী কৃষকের আসল মূলধন। দিনের পর দিন খেটে তারা আবার নতুন ফসল গড়ে তোলে। কষ্ট যতই হোক, আশা কখনো নিভে যায় না। রাতে রামু আর গীতা বসে বীজ গুনছে, মুনা পাশে পড়াশোনা করছে। দেখো রামু, ছেলেও এবার পড়াশোনায় মন দিচ্ছে, একদিন ও বড় মানুষ হবে। হ্যাঁ, আমি চাই ও যেন আমাদের মতো অভাব না দেখে। মাস কেটে গেছে, মাঠে সবুজে ভরে গেছে, ধান গাছে শীষ ধরেছে, সবজির ক্ষেত ভরে উঠেছে। গ্রামের লোকজন আনন্দে নেচে উঠছে। দেখো রে, আমাদের ক্ষেত আবার সবুজ হয়েছে। সবাই উল্লাসে মেতে ওঠে। রামু আকাশের দিকে তাকিয়ে হাত জোর করে। হে ভগবান, তুমি আমাদের খালি হাতে ফেরাওনি। মহাজনের এসে রামুর ক্ষেত দেখে অবাক। এ কি, এত ফসল কেমন করে হলো? এবার আর তোমার কাছে হাত পাততে হবে না মহাজনের। আমরা সবাই মিলে সমবায় করেছি। তোমার ঋণও শোধ করব, কিন্তু জমি আর নিতে পারবে না। গ্রামবাসী সবাই একসাথে মহাজনের দিকে এগিয়ে যায়। মহাজনের ভয় পিছিয়ে যায়। শোষণকারীরা শক্তিশালী হয় তখনই, যখন কৃষকরা বিভক্ত থাকে। ঐক্যই তাদের ভয় পাইয়ে দেয়। আজ অনেক দিন পর আমাদের ঘরে ভাতের গন্ধ উঠছে রামু। এই গন্ধই তো আসল সুখ, গীতা। শশাঙ্কবাবু এসে রামুর কাঁধে হাত রাখেন। বাহ রামু, তুমি শুধু নিজের পরিবার নয়, পুরো গ্রামকে বাঁচালে। আজকের এই ঐক্য আর পরিশ্রমই তোমাদের জয়ের আসল রহস্য। এটা শুধু আমার নয়, সবার জয়। আমরা যদি একসাথে থাকি, তবে কোনো ঝড় আমাদের দমিয়ে রাখতে পারবে না। এই রকম ভিডিও আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।